আজ সে না হয় জল কাতুরে, বৃষ্টি হলেই ছাতা। একটা সময় ছিল যখন ভেজাতো কলকাতা, জলের তোড়ে ভেসেও যেত কলম ধরা হাতে, কবিতা ছাঁট পাঠিয়ে দিত জানলাতে জানলাতে। আজ সে না হয় বাজার ফেরত, ক্লান্ত ক্যারি ব্যাগে, একদিন সব ভোগ করেছে, মন ছিল না ত্যাগে। বৃষ্টি ভেজা শহরটাকে নিংড়ে নিয়ে ভিজে রাখাল হয়ে মেঘ চড়াতো ফুটপাতে আর ব্রিজে। আজ সে না হয় শুকনো কবি, আখর কাটে ধুলোয়, এখনো মেঘ ডাকছে তার আগের লেখাগুলো। আলাদা করে আজ যদি ইন্ট্রোডাকশন দিই তাহলে থামতে পারবো না। মানে কোথাও গিয়ে বলা যেতে পারে যে ওয়ান অফ দি গ্রেটেস্ট মিউজিক্যাল অনসাম্বল ইন বেঙ্গলি মিউজিক, সেটা এইবার আপনারা দেখতে চলেছেন কোথায় না, দুর্গা দুর্গা ফেস্টিভ্যালে, রেড এফএম এর দুর্গা দুর্গা ফেস্টিভ্যালে, কলকাতায় যেটা হচ্ছে 4th এডিশন অফ দুর্গা দুর্গা ফেস্টিভ্যাল। আর সেইখানে ইন্ডিভিজুয়ালি আমরা এনাদের গান শুনেছি, এনাদের পারফরমেন্স দেখেছি, কিন্তু এইবার যেটা হতে চলেছে সেটা কিন্তু একটা আনফরগেটেবল এক্সপিরিয়েন্সের থেকে কিছু কম নয়। কারণ আমাদের সঙ্গে আজ যারা রয়েছে, আগে ইন্ডিভিজুয়ালি নামগুলো বলে দিই। অফকোর্স আমাদের সকলের প্রিয় শ্রীকান্তদা, যিনি সারাটা দিন হয়তো আপনাকে দিতে পারেন কিন্তু আজকের দিনটা আমাকে দিয়েছেন। আর সাথে জয়দা, ওই মেঘলা আকাশ, সেই গানের সাথে যখন জয়দাও যুক্ত, সেই মেঘলা আকাশটা আপনাকে দিতে পারে কিন্তু আজ দিনটা আমাকে দিয়েছে। আর সাথে শ্রীজাতদা, যার কথায় যারা আমরা অনেকে দেখি যে লিরিক্স, কিন্তু সব লিরিক্সে আমরা কবিতা খুঁজে পাই না, কিন্তু এনার একটা বিষয় রয়েছে, এনার লিরিক্সের মধ্যেই কোথাও গিয়ে একটা কাপলেট খুঁজে পাবেন, কোথাও গিয়ে কিছু খুঁজে পাবেন। কিন্তু সেখানে আজ আমাদের এই আড্ডায় অনেক কিছু মিউজিক্যালের সাথে সাথে খুব লিরিক্যাল হতে চলেছে। আর আমাদের সবার ফেভারিট লোপাদি, প্লিজ ওয়েলকাম এভরিওয়ান। সবাইকে আমরা ওয়েলকাম জানাই রেড এফএম এ। এবং আজ কিন্তু স্পেশালটা কোথায়, যে ইন্ডিভিজুয়ালি এনারা তো জেনারেলি আমরা দেখি, কিন্তু আজ তারা এসছে অ্যাজ মুসাফিরানা ফিচারিং লোপাদি, লোপামুদ্রা মৈত্র। এবার লোপাদি কেন এবার এইখানে যে কি স্পেশালটা হতে চলেছে সেটা নিয়ে আমরা আগে আসবো। তার আগে জিজ্ঞেস করবো মুসাফিরানার শুরুটা কবে, কোথা থেকে? তা শ্রীকান্তদা প্ল্যান করছিল যে একটা গজলের অ্যালবাম করবে, কারণ আমাদের গজলটা হচ্ছে আমাদের তিনজনেরই একটা খুব কমন ভালো লাগার জায়গা। তা এবার বাংলায় গজল করলে কেমন হয়। ও শ্রীকান্তদার সাথে শ্রীজাতর তার আগে বোধহয় একবার ইন্টারাকশন হয়েছিল, যেখানে ওর গজল সম্পর্কে অগাধ পাণ্ডিত্যের প্রকাশ ঘটেছিল। হ্যাঁ, এবার সেইটাতে শ্রীকান্তদার কোনো এক সন্ধ্যেবেলা, অবশ্যই মানে গজল শব্দটার মধ্যেই তো সন্ধ্যে আছে, মানে রাত্রির 8টার পরে। কিন্তু আমরা তিনজন প্রথম যখন মিট করেছিলাম সেটা ঠিক সন্ধ্যের ঠিক আগে বিকেলবেলা হয়েছিল। হ্যাঁ, সেটা বিকেলে দেখা হয়েছিল চায়ের দোকানে। আমাদের শ্রীকান্তদাই একজোট করে এবং বলে যে আমাদের বাড়িতে বসবে আর কি একটা অ্যালবাম নিয়ে, কথাই প্ল্যানিংটা হবে। উত্তম মঞ্চে শ্রীকান্তদার অনুষ্ঠান ছিল সেখানে শ্রীকান্তদা আমাদের ডেকে নেয় এবং শ্রীকান্তদার অনুষ্ঠানের পরে শ্রীজাত, শ্রীকান্তদার আমরা আমাদের লেক মার্কেটের বাড়িতে এসে বসি। সেই প্রথম আমাদের আলোচনা শুরু হয় এবং মুসাফিরানা নামটা শ্রীজাতরই দেওয়া অবভিয়াসলি, এবং সেখান থেকে আমাদের একটা অ্যালবামের প্ল্যানিং হয়। আর এই মুসাফিরানা অ্যালবামটা আমরা দুটো পার্টে করেছি। প্রথমটা বেরোয় 2011-তে, তারপরেরটা বোধহয় 2018 বা 17, 18 7 বছর পর। তো সেখানে 7 বছর গড়িয়ে গেছে। হ্যাঁ, মানে কারণ তারপরে আরো প্রায় হ্যাঁ, এবং শ্রীকান্তদাকে আমরা মাঝে মধ্যেই বলি যে শ্রীকান্তদা চলো পরের একটা পর্ব তৈরি করি। তো শ্রীকান্তদা আমার মনে হয় আরো বছর 80 পরে শ্রীকান্তদা সিদ্ধান্ত নিল যে হ্যাঁ চলো। এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যখন এই একটু আগে যে জয় বললো ওদের বাড়িতে গিয়ে বসা হলো, আমি যখন প্রথম মিটিং করেছিলাম তখন মাঝে মাঝে হয়তো তারপরে আরও অনেক মিটিং হয়েছে, আমাদের অনেক সিটিং হয়েছে, রাদার মিটিংয়ে বলবো রাদার সিটিং হয়েছে। তখন ওই ফ্ল্যাটে আরেকজন যে থাকে সে মাঝে মাঝে দরজা দিয়ে এসে উকি মেরে গেছে। ফিচারিংটা কিন্তু তখন থেকেই শুরু হয়ে গেছে। তখন থেকে শুরু হয়ে গেছে। আচ্ছা, ফিচারিং তো পুরোটাই আমি, একদমই তাই। সেটা তাহলে রাত্রির মেনু কি হবে, স্ন্যাক্স কি দরকার, সেগুলোর দিকে লোপা একদম লোপা। না শুধু তাই না, কোন গানটা ভালো লাগছে সেটাও সারাক্ষণ না। তার জন্য আমাদের লোপার মতো একজন বিচারক দরকার ছিল, এই কারণে যে আমরা যখন প্রথম বেশ কয়েকটা গান বানিয়ে ফেলি
আমরা একটু বসি একসঙ্গে এবং সেই সিটিংটার একটা ভিডিও আমরা নিজেরাই করি। তো নিজেরাই গান শোনাচ্ছি, আমার লেখা জয়ের সুর শ্রীকান্তদা গাইবে, সেই ভিডিওটা আজও আমাদের কাছে আছে, কিন্তু সেটা আমরা কোথাও আপলোড করতে পারিনি। তার কারণ আমরা নিজেরাই নিজেদের গানে এতবার কেয়াবাত বলেছি যে সেটা আর আমরা চক্ষুলজ্জার খাতিরে কোথাও দিতে পারি না। ওটা 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 আমি ডিমান্ড করছি, ওটা এবারে বেরোক, ওটা এই পুজোর আগে বেরোক, ওটা ভাইরাল কন্টেন্ট। তাহলে আমাদের একজন নিরপেক্ষ বিচারক দরকার যে কেবলই কেয়াবাত না বলে কিচ্ছু হয়নি এটাও বলতে পারে। আরেকটাও ঘটনা হয়েছিল, আমি তোমাকে থামিয়ে বলছি, সেটা হচ্ছে যে প্রথম গানটা শ্রীকান্তদাকে শোনানো হয়েছিল, তারপরে আমরা গান তৈরির আনন্দে শ্রীজাত আর আমি একসাথে আরো 4-5টা গান বানিয়ে ফেলেছিলাম। আর শ্রীকান্তদা তখন খুব ব্যস্ত ছিল অনুষ্ঠানে, এবার শ্রীকান্তদাকে সেগুলো শোনানো হয়নি। আমাদের একটা ভেতরে টেনশনও কাজ করছিল যে শ্রীকান্তদার কেমন লাগবে গানগুলো। তখন কিন্তু লোপাকে শুনিয়েছি। তা লোপা আমাদের মতটা দিয়েছিল যে এই গানটা খুব ভালো হচ্ছে, বাহ এটা সুন্দর হয়েছে ইত্যাদি ইত্যাদি। তা লোপা তখনও ফিচারিং ছিল আর কি। তারপরে একটা সময় পর আমার মনে আছে যখন একটা গান বাকি, সেই অবস্থাতে আমরা শ্রীকান্তদার বাড়িতে যাই এবং গিয়ে বলি তোমাকে না জানিয়েই আমরা আরো 5টা কি 6টা গান, আমাদের কটা গান ছিল? 6টা ছিল, 4টে গান আমরা আরো বানিয়েছি। প্রথমটা শুনিয়েছিলাম, বাকি 4টে তোমাকে শোনাইনি, এবার সেই 4টে গান শোনো। তো শ্রীকান্তদা সেই 4টে গান শুনে শ্রীকান্তদা খুব ভালো লেগেছিল তক্ষুনি। আর যে 6ষ্ঠ গানটা, তখন শ্রীকান্তদা বলে যে আমার সামনে বসে এটা বানাও। 6 নম্বর গানটা শ্রীকান্তদার সামনে বসে আমার 3জনে মিলেই আমরা বানিয়েছিলাম। বাহ। তো সেখানে মোটামুটি লোপাদি শুধু ফিচারিং আর্টিস্ট না, এটা বোঝা যাচ্ছে যে তোমাদের আসলে মা অন্নপূর্ণাও লোপাদি। আমি সব তুমি লোপাদি সব। আচ্ছা, তো এই সিটিং গুলো মানে যা শুনছি মোটামুটি 15 বছরেরও বেশি বয়স মুসাফির রানার। 15 বছর না হলেও 2011 তো 2010-এ আমরা কাজ শুরু করেছি, তো ঠিক 15 বছরই হচ্ছে। মা ওর মনে আছে, আমি তো ভুলে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এইবারে রেড এফএমে যে মুসাফির রানার অনুষ্ঠান সবাই দেখবে, লোপাদিও সঙ্গে রয়েছে। আমি এখনই প্রথমেই একটু আমেজটা যাতে আর কি ক্রিয়েট করা যেতে পারে, কোনো একটা গান তার 2 লাইন বা 4 লাইন যদি আমরা শুনতে পারি আনপ্লাগ, যেটা স্টেজে শুনবো না কিন্তু এখানে আমরা সেই ইয়েটা পাবো। আমার মনে হয় যে আমরা যে প্রথম যে গানটা বানিয়েছিলাম, অ্যাকচুয়ালি প্রথম যে গানটা বানিয়েছিলাম সেটা আমাদের হয়নি, কারণ সেটা শ্রীজাত লিখে দিয়েছিল, আমি সুর করেছিলাম, সুরটা একদম জমেনি, সেটা আমরা শ্রীকান্তদাকে শোনাইনি। এটা অ্যাকচুয়ালি সেকেন্ড গান, কিন্তু সেকেন্ড গানটাই আমাদের মনে হয়েছিল প্রথম গান, মানে এবং সেইখান থেকেই মুসাফির রানা নামটার উৎপত্তি। তা সেই গানটাই আমরা একটুখানি ছোট্ট খাবার খাবার এসেছি আমার ফিরে সেখানে অচেনা পথে চেনা ঠিকানা। এসেছি আমার ফিরে সেখানে অচেনা পথে চেনা ঠিকানা। তোমার শহর চেনে না আমায়, তোমার শহর চেনে না আমায়। বাহানা খোঁজার খোঁজে বাহানা, এসেছি আবার ফিরে সেখানে অচেনা পথে চেনা ঠিকানা। জয়দার গিটার মানে সেটা আমার কোথাও গিয়ে মনে হয় যে আমাদের বাংলায় সব থেকে মিষ্টি যদি গিটার কারোর হাত থেকে সেটা জয়দা। ভেরি গুড। আর বাকি অ্যাজ আ কম্পোজারও যখন জয়দা এই ছোট্ট ছোট সনিক্যাল মোডস নিয়ে খেলে না একটা কম্পোজিশনের মধ্যে, ইটস জাস্ট অ্যাবসলিউটলি বিউটিফুল। মানে আমি পার্সোনালি মুসাফির রানা দেখার জন্য আমার আজ অব্দি সৌভাগ্য হয়নি লাইভ দেখার, কিন্তু আমি যে কি এক্সাইটেড যে আমি মুসাফির রানা দেখবো, মানে আমি এইটা দিস সামথিং। আর তারপর কণ্ঠশিল্পী যেখানে শ্রীকান্ত আচার্য আর সঙ্গে লোপামুদ্রাদি মানে লোপাদি, মানে সিঙ্গেল মল্টের থেকে কিছু কম না। দ্য মোর ইট এজেস দ্য মোর বেটার ইট গেটস। মানে হ্যাঁ প্লিজ, বাট দ্যাটস দ্য ট্রুথ।
আচ্ছা এবার 15 বছর বয়স হলো, 15 ইয়ার্স 15 ইয়ার্স ওল্ড 15 ইয়ার, এবার 18 ইয়ার্স এর দিকে যাচ্ছি। দ্যাটস অ্যামেজিং। আচ্ছা যদি ডিফাইন করতে হয় মুসাফিরানার জনারকে, তাহলে যেরকম আমরা তো সবারই কোথাও গিয়ে একটা ব্যান্ড করেছি একটা সময়ে, তোমাদেরও হয়তো প্রথম দিকে তোমরা ব্যান্ড করেছো, তো সেখানে এই যে মুসাফিরানাকে যদি ব্যান্ড হিসেবে ধরা হয়, অ্যাজ অ্যান আর্টিস্ট একটা আউটফিট হিসেবে ধরা হয়, জনার কি একটাই স্পেসিফিক জনারে আমরা মানে তোমরা করছো নাকি আরো কিছু এক্সপেরিমেন্ট করার ইচ্ছে রয়েছে? না, সেদিনকার অনুষ্ঠানটা তো অবশ্যই অনেক কিছু মিলিয়ে হবে। আসলে আমরা তিনজন জমায়েত হলে সেটার নাম হয়ে গেছে মুসাফিরানা। অ্যাকচুয়ালি মুসাফিরানা এমনিতে বাংলা গজল বলেই আমরা বলে থাকি, যেহেতু গজলের যে ফরম্যাটটা আছে, যেটার জন্য গজলকে গজল বলা হয়, সেটা মেনটেন করেই করি। ওর লেখার ক্ষেত্রেও সেটা থাকে, আমার সুরের ক্ষেত্রেও থাকে, সেটা শ্রীকান্তদার গায়কের মধ্যেও সেটা থাকে। কিন্তু অনুষ্ঠানের ক্ষেত্রে নামটা হয়তো মুসাফিরানা, কিন্তু এটা নয় যে আমরা শুধু সেই অ্যালবাম থেকেই গান করব, আমরা নানা রকমেরই কাজ করবো। আর শ্রীকান্তদার সাথে আমি প্রচুর কাজ করেছি, শ্রীজাতর সাথেও কাজ করেছি, শ্রীজাত আর শ্রীকান্তদা আলাদাভাবেও অনেক কাজ করেছে, প্লাস শ্রীজাতর কবিতা আছে, আর শেষ মুহূর্তে তো একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স কিছু আছে। তো সব কিছু মিলিয়ে সুবিধা কি বলতো, মানে আমার জবের থেকে শ্রীকান্তকে আমি চিনি, বা শ্রীকান্ত জয়ের কম্বিনেশন বা এদের তিনজনের কম্বিনেশন শুরু হয়েছে যা হয়েছে, একমাত্র মুসাফিরানাকে আমি হিংসে করিনি, বাকি সব কিছু কি হিংসে করি। এটা কিন্তু খুব অনেস্ট, মানে একজন শিল্পী হিসেবে হিংসা তো আমাদের হয়, ঈর্ষা হয়, কিন্তু সেখানে এই যে একমাত্র মুসাফিরানাকে হিংসে করিনি, কারণ শি ইজ অলসো পার্ট অফ ইট। ইট ইজ না শুধু তার জন্য না, এটা আমার বিষয় নয়। আচ্ছা হ্যাঁ, মানে আমি এটা খুব ভালো জানি যে এটা আমি পারি। ও তাহলে আমাকে একটু কনসিয়াস থাকতে হবে। আর লাভ নেই। হ্যাঁ অবশ্য, হ্যাঁ অনেকটা পথ পেরিয়ে গেছি, আর লাভ নেই। আচ্ছা লোপাদি, আমার একটা কথা বলে, এই যে মুসাফিরানার সাথে তোমার যে গানগুলো মানুষের পছন্দ, কোনো একটা গান যেটা করা হয়নি এখনো, কিন্তু তোমার ইচ্ছে আছে, যদি মুসাফিরানার এই আউটফিটের সাথে স্টেজে করতে হয়, তোমার কোন গান তুমি করতে চাইবে, যেটা হয়তো তাদেরকেও বলনি তুমি? মানে যেটা রেকর্ড হয়নি? হ্যাঁ, মানে তোমার এতগুলো গান বেরিয়েছে, তো কোনো একটা পার্টিকুলার গান মুসাফিরানার ভার্সন যদি মানুষকে শোনাতে হয়, যেটা এখনো করে ওঠা হয়নি। না, করে ওঠা ওদের সঙ্গে করে ওঠা হয়নি হয়তো, বা এখনকার সময় অনেক কবিতাই আছে যেগুলো হয়তো গজল ধর্মী নয় বা কিছু না, কিন্তু তার মধ্যে একটা এমন জায়গা আছে যে জায়গাটা আজকের সময় খুব একটা আমি ফিট করাতে পারি না শোয়ের ক্ষেত্রে, সেরকম আমার কাছে শক্তি শুনি আছে বটেই, যেগুলো আমি নিশ্চয়ই ভাবে ফিট করতে পারি। যেমন ধরো ভালোবাসতে বলো, বা তোমার আমার মধ্যে ছিল নীল হ্যারিকেন, এই ধরনের কবিতা মানে থাকতে। আজকে অনেক কি বলবো, মানে আমি একটা রিকোয়েস্ট তোমাকে করেই রাখছি, সেটা তুমি জানো কোন গানটা বলবে। আমি একাধিক অনুষ্ঠানে তোমার কাছে শুনতে চেয়েছি, আলাদা করে রিকোয়েস্ট। এই ঘর তখন ছোট্ট ছিল, অনেকটা ঠিক তোমার মতন, এটা তুমি কিন্তু সেদিন গাইলে। যেমন একটা চাহিদা আছে, সেটা হচ্ছে চাবি, তুমি খুব কম জায়গায় গাও, এবং জয় যখন মঞ্চে আছে, তাহলে সেটা আমি সাক্ষী ছিলাম। এই দুটো গান কি আমরা অবশ্যই সেদিন শুনতে পাচ্ছি? আমি অন্তত চাইবো যে আমরা থাকাকালীন মঞ্চে লোপা চাবি গানটা আমাদের শোনা। তাহলে আমাকে পুরোপুরি রেডি হয়ে আসতে হবে আর কি। হ্যাঁ, গান দিল শ্রীজাত, কারণ আমি তো আমার সুরটাও ভুলে গেছি। আমি তো পুরো গানটাই ভুলে গেছি, শুধু কবিতাটা মনে আছে। মনে করো জয়দা, এরকম করলে কি করবে? একটা ভালো জিনিস ফোনে রেকর্ড করা আছে, পেয়ে যাবো। না, আমি অন ক্যামেরা বলে রাখলাম যে আপনারা যদি সেদিন চাবি গানটা না শোনেন, তাহলে মঞ্চ থেকে এদের নামতে দেবেন না। সৃষ্টি করে রাখলাম লোপার উপরে, ঠিক আছে? আচ্ছা, আমিও আরেকটা চাপ সৃষ্টি করে রাখছি, চাপ না, সেটা হচ্ছে শ্রীজাতর কণ্ঠের গানও আমরা কিন্তু সেদিন শুনবো। শ্রীজাত কিন্তু ভীষণ ভালো গায়, হ্যাঁ সেটা জানে, অনেকেই জানে, এবং শ্রীজাত গজলটা অসাধারণ। আজকে রাত্রে ওকে আমি খাওয়াবো। না, এটা অনেকেই জানে। এটা বলো না, এটা অনেকেই জানে তুমি গজল খুব ভালো গাও, এখন তুমি চারিদিকে গাও। তোমাকে আমি প্রথম বলেছিলাম যে একটা তোমাকে নিয়ে গজলের অনুষ্ঠান করবো, তুমি রাজি? হ্যাঁ, এখন একটা লেখা শোনাই গান, একটু চাবিটা দু লাইন ভাবো না। না, এখন ভাবা যাবে না। ও আচ্ছা, সেদিনকে ভাবা যাবে। তাহলে আমিও সেদিনকে ভেবে আসবো। আমি একটা লেখা শোনাই, এটা বেছে রেখেছি। আমি হালকা করে একটু মিউজিক বিজিএম দাও। আজ সে না হয় জল কাতুরে, বৃষ্টি হলেই ছাতা, একটা সময় ছিল যখন ভেজাতো কলকাতা, জলের তোড়ে ভেসেও যেত কলম ধরা হাতে, কবিতা ছাঁট পাঠিয়ে দিত জানলাতে জানলাতে। আজ সে না হয় বাজার ফেরত,
ক্লান্ত ক্যারি ব্যাগে। একদিন সব ভোগ করেছে, মন ছিল না ত্যাগে। বৃষ্টি ভেজা শহরটাকে নিংড়ে নিয়ে ভিজে রাখাল হয়ে মেঘ চড়াতো ফুটপাতে আর ব্রিজে। আজ সে না হয় শুকনো কবি, আখর কাটে ধুলোয়, এখনো মেঘ ডাকছে তার আগের লেখাগুলো। এমনি এমনি লোকে বলে যে শ্রীজাতদার পেন পড়লে বস্তুর আবেগগুলো বাস্তব হয়ে যায়। আর ও যেভাবে বলেও, মানে ওর কবিতা বলার মানে বলার মধ্যেও একটা আসলে নিজের জায়গা নিজে বলতে পারাটা একটা অন্যরকম ভালো লাগে। গ্যাস খেলে মুখটা কেমন হয়ে যায় দেখো। না আমি ভাবছি সবাইকে খাওয়াতে হবে, শুধু জয়কে নিয়ে না ঠিক ঠিক ঠিক। সবাই এত ভালো কথা বলছে রাতে সবাই। কেন গো, তোমাকে তো আমি দেখতেও সুন্দর বলি প্রায়। একদমই কেউ বলে না, তোমাকে আমি লাঞ্চও খাওয়াবো। লাঞ্চ খাওয়াবে যেহেতু বিরলতম একটা প্রশংসা, যেটা কেউ করে না, লোকা তবু বলে যে একদম। আমি যদি তোমার খাওয়ানোর সময় যদি কোনো রকম রেকর্ড দরকার থাকে, আমি এখানকার পেন ড্রাইভ সব নিয়ে আমিও সঙ্গে থাকবো, তাহলে আমি একটু খেয়ে নেবো আর কি, প্রত্যেকের সঙ্গে আর কি। এবার একটা শৈশবে ফিরি। এখনকার বাচ্চাদের যখন দুর্গাপুজোতে নানা রকম জিনিস করতে দেখি, সেখানে কোথাও গিয়ে একটা মিল পাই না। মানে আমাদের ছোটবেলা দুর্গাপুজো অন্যরকম, তোমাদের ছোটবেলা হয়তো আরও অন্যরকম ছিল। তো সেখানে কোন জিনিসটা মনে হচ্ছে যে বাঙালি দুর্গাপুজোয় হারিয়ে ফেলছে, যেটা কিছুতেই হারাতে মানে দিলে হয় না? সবাইকে যেমন মনে পড়ে অনেক কিছুই হারিয়ে ফেলছে। আমাদের ছোটবেলাটা অনেক দিন আগেই বেশ কেটে গেছে, সেটা বলতে খারাপই লাগে। কিন্তু আমি যেটা সবচাইতে বেশি অভাব বোধ করি সেটা হচ্ছে পুজোয় যে গান বেরোতো এবং প্যান্ডেলে প্যান্ডেলে সে গান বাজতো। সেটা রাহুল দেব বর্মন, আশা ভোঁসলেও হতে পারে, সেটা অজয় চক্রবর্তীর রাগাশ্রয়ী গানের সংকলনও হতে পারে, সেটা কোনো ফিল্মের গানও হতে পারে। কিন্তু পুজোয় ক্যাসেট বেরোনোর একটা চল ছিল এবং আমরা সারা বছর তাকিয়ে থাকতাম যে পুজোয় কার কি ক্যাসেট বেরোচ্ছে, সেটা কেনা হচ্ছে। ফলে পুজোর যেটা মাহল যাকে বলে, এই প্যান্ডেল থেকে কিশোর কুমারের গলা ভেসে আসছে, ওই প্যান্ডেল থেকে আশা ভোঁসলের গলা ভেসে আসছে, সব নতুন গান, এবং সেগুলো ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আজ সেই গানগুলো কিংবদন্তি, আমরা সেগুলো বেরোতে দেখেছি। এইটার বড় অভাব আজকে বোধ করি আমি। মানে একেবারে শ্রীজাতর কথা সূত্র ধরে বলছি, লোপা রয়েছে, জয় রয়েছে, তোমরা। আমি ক্যাসেটেরও আগের সময়টায় যাচ্ছি, কারণ আমি ছোটবেলা থেকে রেকর্ড আমার। হ্যাঁ, এবং এবার পুজোর গান বেরোবে। পুজোর বেশ কিছুদিন আগে থেকেই রেডিওতে একটি বিশেষ অনুষ্ঠানে সেই পুজোর গানগুলোর একটু একটু ঝলক বাজানো হতো। হ্যাঁ, এবং যে কথাটা বিশেষভাবে বলার সেটা হচ্ছে এক একজন শিল্পীর এক একটা ঘরানা ছিল কিন্তু। হ্যাঁ, এই বছর লতা মঙ্গেশকর সলিল চৌধুরীর সুরে গান গাইছেন, আশা ভোঁসলে আর ডি বর্মনের সুরে গান করছেন, হেমন্ত মুখোপাধ্যায় নচিকেতা ঘোষের সুরে গান করছেন, মান্না দে সুদিন দাশগুপ্তর সুরে গান করছেন। হ্যাঁ, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং তার সঙ্গে ডিভোশনাল গান বেরোচ্ছে, নির্মলা মিশ্র গাইছেন আরেক রকম গান, ঠিক আছে, আরতি মুখোপাধ্যায় গাইছেন। হ্যাঁ, প্রত্যেকের নিজস্ব জায়গা রয়েছে, প্রত্যেকের নিজস্ব এক একটা স্টাইলের গান বেরোচ্ছে কিন্তু। এবং সেই গানগুলি পুজো প্যান্ডেলে আমরা শুনছি, সেই গানগুলি পুজো শেষ হয়ে যাওয়ার পর রেডিওতে অনুরোধের আসরে বাজছে, এইভাবে ছড়াচ্ছে গানগুলো। এইটা ভয়ঙ্করভাবে মিস করি আমি। মানে লাস্ট কবে পুজোর জন্য গান তৈরি করেছিলেন? দেখো, পুজোর জন্য গান তো মানে পুজোর গান হিসেবে কিছু গান বেরোয় এখনো, কিন্তু ওই থিম মিউজিকের দাপটে না কোনো প্যান্ডেলে সেগুলো থিম না গো। আর একটা জিনিস, এই আজকেই আমরা কথা বলছিলাম যে এখন ওই একটা গান বেরোয় তো সেটা মানে সেটার মধ্যে না কোনো মানে কি বলবো, কারোর মনে তো সেটার কোনো ছাপ পড়েই না, এমনকি নিজেদের মনেও এখানে আরেকটা ঘটনা লোপায়, আরেকটা ঘটনা তুমি অ্যাড করো, সেটা হচ্ছে আমার যেটা মনে, আমাদের থেকে সিনিয়র আর্টিস্ট যারা রয়েছেন এবং আমরাও 90-এর দশকের শেষ দিকে বা এই পরের দিকে 2000, 2001, 2, 3, 4 আমরাও তো পুজোর গান করেছি। জয়, তুমি তো করেছো, ওই সময়টা একটুখানি পেয়েছি। কি আমাদের একটা খুব সুন্দর, এটা আমাদের বাঙালির সংস্কৃতির একটা স্পেশাল জায়গা ছিল যে সারা বছর শিল্পীরা যা গান রেকর্ড করছেন, শিল্পীরা কিন্তু এই এইমটা নিয়ে চলতেন যে আমি আমার বছরের বেস্ট কাজটা পুজোর সময় দেব। পুজোর সময় আমার অডিয়েন্স, আমার শ্রোতা ওয়েট করে থাকবে যে আমি পুজোর সময় কী করছি। কিন্তু এখন রাউন্ড দ্য ইয়ার সারা বছর ধরে এত বেশি গান যে আলাদা করে পুজোর গান তার এক্সক্লুসিভিটিটা হারিয়ে। তো লোপাদি, এবার আমাকে বলো, তুমি যে বাইরে যাও, লাস্ট কবে কলকাতার পুজোতে সময় কাটিয়েছিলে মনে পড়ে তোমার?
হ্যাঁ মনে পড়ে, একবার বোধহয় পঞ্চমী ষষ্ঠী ছিলাম, তা ওই জাজমেন্ট করেছিলাম, কেননা বহু বছর পরে কলকাতার পুজো যে এরমভাবে বদলে গেছে সেটার কোনো ধারণা ছিল না। ওই বছরই আমি প্রথম বুঝতে পারি, আর কিরকম একটা মনে হয়েছিল একটা নতুন শহরে এসেছি আমি, একদম চিনি না এটাকে ছোট, তার কারণ সেটা প্রায় 25-26 বছর কাটানোর পর একটা, মানে এটা যখন সাবেক পুজো থেকে থিম পুজোতে আমাদের শহর ঢুকে গেছে সেই সময়টা। তা আমার তো পুজো আমি সত্যিই থাকি না, আর আমার ওরা একটুখানি বোধহয় লজ্জা পাচ্ছে কিছু করছে, আমার তো সব নেই, আমার বেশ ভালো লাগে পুজোর সময়টাই হচ্ছে আমার ফসল তোলার সময়। একদমই তাই, সিদ্ধুদের জন্য অবশ্যই তাই। শ্রীয়াতদা, তোমার পুজোর সময় কলকাতা থাকতে ভালো লাগে? আমার কলকাতাতে ভালো লাগে, কিন্তু যেটা সবাই বলছি সেটা হচ্ছে যে আমাদের ছোটবেলার কথা বলবো না, এমনকি আমাদের যে যৌবন সেই সময়কারও এক ভিড়ের যে চরিত্র, এখন কিন্তু ভিড়ের সেই চরিত্র নয়। মানে তোমার যৌবনটা কি এখন আর নেই বলছো? আমার যৌবন মনে আছে, কিন্তু দেখছো তো মানে আউটফিল্ড কি অবস্থা, হ্যাঁ, ফলে বল স্লো যাচ্ছে, তো ওটা ভেবে লাভ নেই। কিন্তু আমাদের আর এত ভিড় হতো না, সত্যি কথা বলতে কি কলকাতার পুজোয় ভিড় হতো, এবং এতদিন আগে থেকেও ভিড় হতো না। এখন যেমন মহালয়া থেকে রাস্তায় গাড়ি নিয়ে বেরোনো যায় না, হাঁটা যায় না, তো সেইটা ভালো লাগে না। কথাটা একটু হয়তো নেগেটিভ শোনাতে পারে, এখন মানুষ না অনেক বেশি হুজুগে হয়ে গেছে অ্যাকচুয়ালি। ওই যে বলছে না যে এই যে হুজুগটাকে বাড়িয়ে ওইখান থেকে যে মহালয়া এসে গেল মানে ব্যাস সব বন্ধ, নেমে পড় রাস্তায়। এবার আমাদের কি হয়েছে, মানে আমাদের একটা অপেক্ষা থাকে যে কেউ যদি জাজমেন্ট করতে বললো তাহলে রাতে একসঙ্গে হই হুল্লোড় করে ঘুরে একটু আরাম করে ঠাকুর দেখা হলো, না হলে ওই লাইন দিয়ে ভিড় ঠেলে ঠাকুর দেখার যে উদ্যম সেটা আর নেই। আর আমি ভীষণ ঠাকুর দেখতে ভালোবাসি, জানো তো, মানে এই থিম হওয়ার পর আমি ভীষণ ভালোবাসি। আমি এখন চেষ্টা করি, ধরো দেশের মধ্যে থাকলে যদি ফিরে আসি দশমীর সন্ধ্যেবেলা, বা যদিও সেটা একটুখানি পুজো চলে গেলে একটু ম্যারমারে হয়ে যায় বিষয়টা, কিন্তু তবুও আমি দেখতে যাই। এবং শহরে ফেরো, শহরের মেলা ভাঙা মতন একটা, হ্যাঁ, খুব মন খারাপ হয়ে যায়, অদ্ভুত মন খারাপ লাগে সেই সময়। আমি করি সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করি, আমি আর দুর্বা যখন শহরে থাকি যদি পুজোয়, সেটা হচ্ছে এখন তো বড় বড় পুজোগুলো প্রতিমা বাদ দিয়েও বাকি ব্যাপারটা এত বিরাট, এত বিশাল আকৃতি যে সেটার মধ্যে পুজো আছে নিশ্চয়ই, কিন্তু তার মধ্যে স্থাপত্য সবকিছু মিলিয়ে এমন একটা বিষয় হয়েছে। আমার খুব ভাল লাগে ছোট পাড়ার টুনি জ্বলা ছোট ছোট পুজো, যেখানে হয়তো একটা ঢাক নিয়ে একজন ঢাকি বসে আছেন, একজন পুরুতেলে ঢাকটা বাজবে, আরতি হবে, কিছু বাচ্চা বেলুন নিয়ে ঘুরছে, ওই যে ছোট পুজো যার কোনো জাঁকজমক নেই, যেখানে কোনো বিচারক আসছে না, যে কোনো প্রতিযোগিতায় নামও লেখায়নি। আমি আর দুর্বা আমাদের পাড়ার মধ্যে কোনো একদিন রাতে একটু বেরিয়ে ওই ছোট ছোট পুজোগুলো খুঁজে বেরিয়ে প্রতিমাগুলো দেখে আসি। সেটা এখনো মনে হয় কোথাও ওই ছোট জায়গাগুলোয় পুজোর একটা অন্য প্রাণ বেঁচে আছে। না, এটা ঠিক কথা। মানে আমারও সেখানে একটা জিনিস মনে হয় যে আমাদের শহরে অবশ্যই গোটা শহরটা যেন একটা আর্ট এক্সিবিশনের মধ্যে পরিণত হয়, আর সেটা একটা অন্য জিনিস, সেটা অন্য জিনিস। কিন্তু তার সাথে এই যে কিছুক্ষণ আগে কথা শুনলাম যে পুজোর গানও যদি বাজতো, শুধুই থিম মিউজিক না বাজতো, যদি একটা ওই থিম মানে থিমগুলোর মাঝেও যদি একটা পুজো আগে কিরম ছিল সেই বিষয়টাকে যদি তুলে ধরা যেত, আই থিঙ্ক আমরা অনেক বেশি আনন্দ পেতাম আন্তরিকভাবে। আর যাই হোক, এবার পরের প্রশ্নে যাই। ইন্ডিভিজুয়ালি তোমরা সবাই একে অপরের সাথে, তোমাদের খুব সুন্দর বন্ধু, স্থানীয় বিষয়ে তোমাদের তো সংসার করো একসাথে, কিন্তু নিজের একে অপরের কাজে কখনো কন্ট্রিবিউট করো? যে গান তৈরি করছে, কিছু একটা কন্ট্রিবিউট করলে, কিছু লাইন দিলে? খারাপ হলে বলে, সেটা ওইটা খারাপ কেন, তোমাদের অনেক কিছুই বলি। মনে আছে তোমরা যখন দুজনে তানসেনের তানপুরা চালিয়ে একদিন শ্রীজাত এরম হয়ে বসে আছি, কি কেউ শুনবে? তখন আমি বলেছিলাম যে তুমি নিশ্চিন্ত থাকো, এটা হিট করবে, কারণ হিট মেটেরিয়াল কোথাও থাকলে সেটা ঠিক বোঝা যায় যে। আর সবচেয়ে বড় হিট মেটেরিয়াল যদি সেটা প্রচার পায়, অবশ্যই সেটার একটা বিশাল জিনিস কথা, তা সেইটা আমি বুঝতে পারি। আর আমার এমনি কন্ট্রিবিউট করা বলতে মানে একটা যে কোনো কাজের সময় যখন কোনো সময়ই দেয় না কোনো, মানে বা আমিও ওটা মানে এটা একে অপরের প্রতি হয় আমার যখন কাজ থাকে, এই যে আমরা কেউ কাউকে পাত্তা দিই না, এটা একটা কন্ট্রিবিউশন। মানে কেউ পাত্তা দিয়ে করছে সেটা ইন্টারভিউ না করা, তোমার মধ্যে ঢুকছি না, তোমার মতো কাজ করো।
এটা আমাদের খুব আছে। সেটা তোমাকে তো অনেক সময় শুনতে হয় এই লাইনটা চেঞ্জ করে দিই, এই একটা এরকম কিছু লাইন হতে পারে। আমাদের যেটা হয় যে কবিতার ক্ষেত্রে যেমন বলার কেউ নেই ত্রিভুবনে, তুমি স্বাধীন, তুমিই তোমার দুনিয়ার রাজা, তেমন গান যখন বিশেষত ছবির জন্য বা সিরিজের জন্য যখন আমাদের গান লিখতে হয় তখন তো অনেক কিছু মাথায় রেখে লিখতে হয়। যখন গানটা সামনে আসে তখন যেন সকলের মনে হয় যে এটার মধ্যে কারো কোনো দখলদারি নেই, এটা একটা স্বয়ং সম্পূর্ণ কাজ। কিন্তু অবশ্যই পরিচালক, সুরকার, প্রযোজক সকলের মতামত থাকে এবং সেটা মেনেই আমাদের লিখতে হয়, এবং সেটা মেনেও যেন গানটা সুন্দর হয় এটা করাটাই আমাদের চেষ্টা আর কি। তো অনেক কিছু মাথায় রেখেই কাজটা করতে হয়। আচ্ছা শ্রীকান্তদা, তুমি তো এখন অনেক জায়গায় রিয়ালিটি শোতে অনেক নতুন প্রজন্মকে দেখছো, অনেক নতুন প্রজন্মের সাথে সময়ও কাটাচ্ছ। তো আগের প্রজন্মে তুমি ভিনাইলের সময় থেকে তুমি দেখেছো শিল্পীদের, শুনেছো তাদের কাজ। এখনকার এই প্রজন্মের শিল্পীদের মধ্যে মেনলি কণ্ঠশিল্পী বা যে কোনো শিল্পী, তাদের মধ্যে কোন একটি জিনিস রয়েছে যেটা আগের শিল্পীর মধ্যে ছিল না, আর কোন জিনিসটা নেই যেটা আগেকার শিল্পীর মধ্যে ছিল? দেখো, ভিজুয়াল মিডিয়া তো ডেফিনেটলি এখন অনেক বড় একটা জায়গা নিয়ে রয়েছে। সেটা তো আমাদের বাল্যে বা কৈশোরে তো সেই জিনিসটা দেখিনি, এবং এত এক্সপোজারের এত প্ল্যাটফর্মও ছিল না, এত অ্যাভেনিউজ ছিল না। সুতরাং সেই সময় এ ধরনের অ্যাক্টিভিটি অনেক কম ছিল। সুতরাং সেক্ষেত্রে তখন কিভাবে নবীন প্রতিভা, যারা নিউ ট্যালেন্টস যারা, তারা কিভাবে সামনে আসবে সেরকম মানে সবাই জানতে পারছে এরকম কোনো রাস্তা ছিল না। রিয়ালিটি শো আসার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে একই সঙ্গে কোটি কোটি লোক দেখতে পাচ্ছে যে কারা নিউ ট্যালেন্টস, তারা কীরকম পারফর্ম করছে। এটা একটা বৈপ্লবিক পরিবর্তন আমি বলবো, এটা আগে ছিল না আমাদের ছোটোবেলা। সুতরাং আগে কী ছিল সেই সময় এটা আমার পক্ষে বলা কঠিন, ঠিক আছে? আমি খুব স্পষ্ট সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। সে সময়ও স্ট্রাগল ছিল মানুষের, কিন্তু তখন অনেকগুলো তাদের সামনে হার্ডল অনেক বেশি ছিল। অর্থাৎ নিজেকে প্রমাণ করার, ধরো একটা আমি কথার কথা বলছি, তোর একটা সময় ছিল যে যখন একটা কোনো কোম্পানিতে গান গাইবার সুযোগ পাওয়া যাচ্ছে, তাকে অনেকগুলো হার্ডল টপকে নিজেকে প্রমাণ করে তারপরে সে গিয়ে একটা রেকর্ড করার চান্স পেত। অত সহজ ছিল না জিনিসটা। কিন্তু টেকনোলজিতে এমন পরিবর্তন হয়ে গেল যে ওসব পরীক্ষা টরীক্ষা দেওয়ার আর কোনো প্রয়োজনই থাকছে না। এখন যে কেউ নিজে এই মুহূর্তে একটা গান গেয়ে রেকর্ড করে সে সেটাকে অন এয়ার করে দিতে পারে। সুতরাং সিচুয়েশন ইজ কমপ্লিটলি চেঞ্জড। আমি রিয়ালিটি শোর কথার প্রসঙ্গে বলছি। আমি রিয়ালিটি শোতে যে কয়েক বছর থাকলাম, ও থেকেছে, ও আমার নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে যে প্রচুর ভালো ভালো ছেলে মেয়ে দেখেছি। এবং যেটা আমার বিশেষ করে বলা দরকার সেটা হচ্ছে তারা প্রত্যেকে ট্যালেন্টেড, কিন্তু তাদের মধ্যে অনেকে আছে তারা ইকুয়ালি হার্ড ওয়ার্কিং অলসো। এইটা আমাকে সব থেকে বেশি ইমপ্রেস করেছে যে শুধু ট্যালেন্ট নয়, তারা প্রচণ্ড মেহনত করতে পারে, এবং কয়েকজন মেহনত করে নিজেদেরকে কিন্তু অলরেডি প্রমাণ করছেও। তুমিও নিশ্চয়ই জানো তাদের কথা। এটা সবসময় দরকার হয়। আমার মাঝে মাঝে মনে হয় যেখানটাতে এই সিচুয়েশনে যে এত ভালো ভালো ছেলেমেয়েদের দেখছি, কিন্তু সেই তুলনায় তাদের কাজের জায়গাটা আরেকটু যদি প্রসারিত হতো, যদি আরেকটু এক্সপ্যান্ডেড হতো, অর্থাৎ তাদের কণ্ঠে যদি আরও ভালো ভালো নতুন কম্পোজিশনস তুলে দিতে পারা যেত, তাহলে খুব ভালো হতো। সেই জায়গাটা কখনো কখনো, আমি জানি না জয় আমার সঙ্গে হয়তো একমত হবে কি না, ওই জায়গাটাতে আমার মাঝে মাঝে মনে হয় আমি ওদের জায়গায় নিজেকে রেখে বোঝার চেষ্টা করি যে তারা হয়তো একটু কখনো কখনো ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, যে তারা যত মেহনত করছে সেই আন্দাজে সুযোগ কিন্তু সবসময় পাচ্ছে। হ্যাঁ, এটা তো কোথাও তাদেরকে খুব বেশি এগিয়ে দেবে না বস, তাই না? আর যে কথাটা বলে শেষ করব সেটা হচ্ছে যে সিচুয়েশান পাল্টাচ্ছে, পরিস্থিতি পাল্টাচ্ছে। এই বদলটা এই নতুন শিল্পীদের গলায় গানের ভেতর দিয়ে কিভাবে আসবে সেটা কিন্তু খুব ক্রুশিয়াল একটা জায়গা। আমার মনে হয় আগামী 10টা বা 15টা বছর খুব ক্রুশিয়াল হতে যাচ্ছে, কারণ ম্যাসিভ একটা ট্রানজিশন আসছে কিন্তু। হ্যাঁ, কোন রাস্তায় কে কীভাবে যাবে এটা কেউ বলতে পারে না, এখন কেউ জানেও না আমরা, ঠিক আছে? সুতরাং এইখানে আমার যেটা মনে হয় যে ভালো গান, এবং শুধু ভালো গান নয়, আমার মাঝে মাঝে মনে হয় যে জয়ের মতো আরও ভালো ভালো কম্পোজার যদি আসে, ও যেরকম এত ভালো কম্পোজ করে, খুব ভালো কণ্ঠশিল্পীদের পাচ্ছি, কিন্তু আরেকটু ভালো কম্পোজারদের পেতে হবে আমার, যারা ভালো গান তৈরি। ভালো কম্পোজারও আছে, তুমি যেমন খুব ভালো সুর করো, কিন্তু স্বাধীনতা লাগবে। হ্যাঁ, এই শ্রীজাত যে কথাটা বললো যে কবিতা লেখার ক্ষেত্রে
কারোর ইন্টারফারেন্স নেই, ওর মতো স্বাধীনভাবে কাজ করতে পারছে। আমি কিন্তু সুরকার হিসেবে যে জায়গাটা করতে পেরেছি, আমি সবসময় বলি যে লোপা আর শ্রীকান্তদা আমাকে ঘাড় ধরে সুরকার বানিয়েছে। লোপা আমার জীবনের প্রথম গান রেকর্ড করেছে আমার সুরে, এবং শ্রীকান্তদা আমাকে একটা তাহলে পার্সোনালি তোমাদের আমি থ্যাংক ইউ বলছি, থ্যাংক ইউ। কিন্তু ওরা কোনোদিন আমাকে স্বাধীনতা দিয়েছে কাজের, যে তোমার মতো করে তুমি ভাবো, সেটাই তো হওয়া উচিত। আমার বেস্ট এফর্টে এসেছে। কিন্তু এইখানে আমি একটা আবারও কথা বলবো, যে কথাটা আমি তখন বললাম, তার কারণ বেসিক গানে এই স্বাধীনতাটা পাওয়া যায়। ছবির গানে যেই তুমি ঢুকবে তখন এত কিছু তোমার দুকাঁধে চেপে যাবে, তার ছবির পরিস্থিতি, অভিনেতা অভিনেত্রী, তার সংলাপ ইত্যাদি যা আমরা জানি, তখন আমাদের আর ওই পছন্দ এক এক রকম। হ্যাঁ, তখন আমাদের তো ওই স্বাধীনতাটা এখন তো রেফারেন্সও পাঠানো হয় এইরকম এবং আমি প্রথম তোমার যেটা হবে যে তোমার ওই স্বাধীনতার জায়গাটা প্রথমেই। হ্যাঁ, এবং আমি এই প্রসঙ্গের কথাটা এইটা বলে শেষ করতে চাই যে আমি ভীষণভাবে মনে প্রাণে প্রার্থনা করছি যে আমাদের এই যে একটা বেসিক গানের নন ফিল্ম সঙের একটা যে বিরাট বড় একটা স্পেস ছিল, এটা আবার সমহিমায় ব্যাক করুক। গানকে যেন ফিল্মের মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়। আমি চাই ইন্ডিপেন্ডেন্ট মিউজিকটা আরও অনেক বড় জায়গা নিক। আমাদের কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের ভিতরে অনেক আধুনিক বাংলা গান আছে, ডিভোশনাল গান আছে, অনেক রকমের গান আছে, ভ্যারাইটি অফ মানে সাবজেক্টস আছে। সেই জায়গাতে আমাদের গানকে কিন্তু ফিরে আসতে হবে, যাতে কেউ যাতে এই যে স্বাধীনতার কথা বললো সেটা যেন থাকে পুরো মাত্রায়, সেই জায়গাতেই সম্ভব থাকে। এবার আড্ডা হলো, প্রচুর আড্ডা, এবং গান যেটা আমরা শুনতে চলেছি সেটা কিন্তু জানা গেছে লোপাদির প্রথম দুর্গা ঠাকুরকে নিয়ে গান, এবং তার সাথে বহু বছর বাদে কিন্তু একই মঞ্চে আমরা শ্রীকান্তদা লোপাদিকে দেখতে চলেছি। সেটাও আবার শ্রীকান্তদার থেকে জানতে পারলাম যে এর আগে ওরা লাস্ট রেড এফএম এর জন্যই একসাথে এসেছিল। তো সেই রেড এফএম এনাদেরকে একসঙ্গে মঞ্চে আনছে, এবং দুর্গাপুজোর আমেজটাকে তুলে ধরার জন্য এবার লোপাদিকে বলবো সেই গানটিই গাইতে আমাদের জন্য। চলো। এই গো মা দুর্গা, ও মা দুর্গতি নাশিনী, তোর অস্তর শস্তর ভোঁতা হবে, ভুলেও তা ভাবিনি। তোর অসুর কুলকে দেখ কেমন দিব্য বেড়ায় তাপিয়ে দিবস রজনী। এই গো মা তোর ত্রিনয়ন দেখেও কেন দেখেনি। এই গো মা দুর্গা, ও মা দুর্গতি নাশিনী, তোর অস্তর শস্তর ভোঁতা হবে, ভুলেও তা ভাবিনি। হে গো মা দুর্গা। বাকিটা শুনতে গেলে কিন্তু আসতে হবে, কোথায় আসতে হবে সবাই জানো। এবার আমি তাদেরকেই বলবো তোমাদেরকে পার্সোনাল ইনভাইটটা করে দিতে, তাহলে তোমরা আরো বেশি আমার কথাটা শুনবে না ওনাদের কথা শুনবে। তাই আমার সিনিয়রদেরকেই বলবো তোমাদেরকে বলে দিতে। বলো, সবাই ইনভাইট করে ফেলো। শ্রীকান্তদা শুরু করো। 20শে সেপ্টেম্বর 2025 সন্ধ্যেবেলা আপনাদের প্রত্যেককে ধনধান্য অডিটোরিয়ামে পেতে চাই। রেড এফএম আয়োজিত দুর্গা দুর্গা অনুষ্ঠানে আগামী 20শে সেপ্টেম্বর ধনধান্য অডিটোরিয়ামে আপনাদের আসতেই হবে। ট্রেলার দেখার পর যেমন ছবি দেখতে যেতে হয়, আজকের আড্ডাটা ছিল ট্রেলার। ছবিটা কি হবে সেটা প্রেক্ষাগৃহে গিয়ে শুনতে আর দেখতে হবে। দুর্গা 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 দুর্গা।